যে সময় কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা 31 দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না, কিন্তু সেদিন বিএনপি সহ বিএনপির সাথে সমমনা মানুষগুলো, সমমনা দলগুলো আমরা 31 দফা উপস্থাপন করেছিলাম। আমরা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বিবর্তন করতে চাই। আমরা বলেছি যে আমরা যেটি আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য। আমরা বলেছি যে আমরা মনে করি যে দেশের এই সংসদ যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে স্বাভাবিক যেহেতু সংসদীয় ব্যবস্থা, এখানে প্রধানমন্ত্রী হয় এবং আমাদের একটি মনে করার কারণ আছে, বিভিন্ন বিবেচনায় আমরা মনে করি যে যে স্বৈরাচার ব্যবস্থাটি, এটিকে যদি আমরা ঠিক করতে চাই, এটির হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চাই, আমরা মনে করি যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যে কোনো বিষয় যদি আমরা অ্যাড্রেস করতে চাই না কেন, এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, সংসদের মাধ্যমে করতে হবে। সংসদবিহীন একটি সরকার যত যাই করুক, সেই বিষয়গুলো আমার ঠিক বোধগম্য নয়। একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক কর্মী হিসেবে আমার বোধগম্য নয় যে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব একটি পার্লামেন্ট ছাড়া। কারণ যারা সংস্কারের কথা বলছেন, আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে, কিন্তু যখন পার্লামেন্ট বসেছে, আমরা 111-এর সময় দেখেছি তারাও অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলেছিল, অনেকগুলো সংস্কার প্রস্তাব কি কি সব করেছিল, কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে, স্বৈরাচার যখন ক্ষমতা গ্রহণ করেছে, খুব ক্লিয়ারলি বলা যায়, কম বেশি এটি বলার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, 2008 সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল। সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে, এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলেও আমরা দেখেছি 2008 সালে, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম সেই সময়। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখেছি যে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল, করা হয়নি, কারণ সেটি প্রকৃত জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছিল না। এইবার আর সেইবারের তফাৎটা এটাই হচ্ছে যে এইবার সংস্কারের প্রস্তাব সবচাইতে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। আর কেউ করার আগে, সবচাইতে আগে আমরা করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে, সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা, এটি হওয়া উচিত তাদের মূল লক্ষ্য। আমরা আহ, লক্ষ্য করছি যে বিভিন্ন কথাবার্তা, সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে আমাদের, এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি,
তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। রাজনীতি অস্থির হলে